welcome back to English classes. Today we are going to discuss an excellent modern drama that is Riders to the Sea, written by John Millington Synge. He was an Irish writer and this is his best known work. তো আজকে আমরা জেমস সিং এর লেখা রাইডার্স টু দ্য সি এই নাটকটি পড়ব। বেসিক্যালি এই নাটকটা একটা অন অ্যাক্ট ড্রামা। তো আমরা ডিটেইলসে আলোচনা করব। বেসিক্যালি এই ভিডিওটাতে আমরা কি ফ্যাক্টস, ব্যাকগ্রাউন্ড এবং সামারি নিয়ে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা এই যে ক্লাস টেক্সট অ্যানালিসিস সেগুলো কিন্তু করব। কেমন? তো তোমরা যারা অ্যাপ্লিকেশনে অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু নিতে পারো। তোমরা প্রত্যেকে গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ এনমি ইংলিশ টিউটোরিয়াল অ্যাপটি ডাউনলোড করবে এবং এই অ্যাপে গিয়ে তোমরা কিন্তু বিভিন্ন কোর্সেস দেখতে পারবে যেগুলো এসএলএসটি রিলেটেড। অর্থাৎ তোমরা যারা এসএলএসটি 9, 10 এবং 11, 12 এর প্রস্তুতি নিচ্ছ তোমরা কিন্তু এই ব্যাচেসগুলো অ্যাডমিশন নিতে পারো। বেসিক্যালি এখানে কিন্তু ইনস্টলমেন্ট ব্যাচ রয়েছে। 9, 10 এর ক্ষেত্রে পুরো কমপ্লিট ব্যাচ তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনের টোটালটা দেখলে বুঝে যাবে। আর যদি কোনো সমস্যা হয় তোমরা ডেফিনেটলি সেখানে চ্যাট সেকশনে তোমরা যোগাযোগ করবে, তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। কেমন? তো চলো আজকের যে মূল আলোচনা দ্যাট ইজ রাইডার্স টু দ্য সি, এটা কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। আর আমি প্রত্যেকটা রাইটিং পড়ানোর সময় তোমাদের বলি যে প্রত্যেকটা রাইটিং পড়ার আগে তোমরা বেসিক কিছু কনসেপ্ট জেনে রাখবে। রাইট, তোমাদের যে রাইটার বা পোয়েট বা প্লে রাইট যে রাইটারই হোক না কেন তোমরা তার সম্পর্কে কিছুটা ব্যাকগ্রাউন্ড নলেজ রাখবে এবং তার পাশাপাশি তোমরা কি ফ্যাক্টসগুলো জেনে রাখবে, তাহলে তোমাদের টেক্সটটা আন্ডারস্ট্যান্ড করতে বেশি ইজি হবে। কেমন? তো চলো বেসিক্যালি আজকে আমরা ফার্স্টে জেমস সিং এর ব্যাপারে কিছুটা জানবো। এই জেমস সিং অর্থাৎ জন মিলিংটন সিং তিনি একজন আইরিশ রাইটার, আইরিশ প্লে রাইট আমি বলবো। তো এই জেমস সিং তিনি কিভাবে তার লেখার মধ্যে আসলেন তো আমরা একটু ডিটেলসে আজকে আলোচনা করবো। কেমন? তো চলো ফার্স্টে আমরা দেখে নেব যে এই জেমস সিং অ্যাকচুয়ালি তিনি কবে জন্মগ্রহণ করেন। সো বেসিক্যালি জন মিলিংটন সিং তিনি তার যে লাইফ স্প্যান তিনি জন্মগ্রহণ করেন 16 এপ্রিল 1871 ইন রুথফার্নহাম নিয়ার ডাবলিন, আয়ারল্যান্ড। সো তোমাদের এইটা অ্যাকচুয়ালি জানতে হবে যে জেমস সিং অ্যাকচুয়ালি কোথা থেকে বিলং করছে। অর্থাৎ তিনি কিন্তু একজন আইরিশ প্লেরাইট। ওকে, আয়ারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন অ্যান্ড ডাইড অন 24 মার্চ 1909। অর্থাৎ জাস্ট একটা শর্ট স্প্যান অফ লাইফ, অনলি 38 ইয়ার্স ওল্ড কিন্তু তিনি ছিলেন এবং তিনি কিন্তু খুব অল্প সময়ে কিন্তু মারা যান। কেমন? তার যে ডেথ প্লেস সেটাও কিন্তু ডাবলিন, আয়ারল্যান্ডে। অর্থাৎ তিনি আয়ারল্যান্ডের বাইরে তার ডিউরিং হিজ স্টাডি তিনি অ্যাব্রডে গিয়েছিলেন, বাট স্টিল তার যে লাইফটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি আয়ারল্যান্ডে কেটেছে। তো এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট বিষয়। কেমন? কারণ যে কোনো রাইটারের তার যে লেখা তার লেখার মধ্যে কিন্তু প্রতিফলিত হয় তার আপব্রিঙ্গিং থেকে শুরু করে তার যে লাইফ হিস্ট্রি সেটা। কেমন? তো একটা ফ্যাক্ট এখানে তোমরা দেখো, ইন 1896 জেমস সিং মেট উইথ W.B. Yeats in Paris, who inspired him with the enthusiasm for Irish Renaissance and advised him to leave Paris and move to Aran Islands and live there and then portray a way of life that has not yet found expression in literature. So এইটা আমি কেন মেনশন করেছি তোমাদের একটু বলে দিই। যেহেতু রাইডার্স টু দ্য সি লেখার পিছনে কিন্তু এই W.B. Yeats এর একটা বড় ভূমিকা রয়েছিল। এবার W.B. Yeats সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো, হি ইজ অ্যান এক্সিলেন্ট রাইটার, পোয়েট অফ মডার্ন এরা। W.B. Yeats হচ্ছেন আইরিশ একজন রাইটার যিনি আইরিশ যে ফ্রিডম ফাইটিং অ্যাকচুয়ালি বলবো, তিনি একজন ইন্ডিপেন্ডেন্সের জন্য তিনি তার আয়ারল্যান্ডের জন্য যেভাবে তিনি খেটেছেন তার জন্য কিন্তু অনেক আইরিশ প্লেরাইট, অনেক আইরিশ রাইটার কিন্তু উঠে এসেছে। সো এই W.B. Yeats এর কিন্তু কৃতিত্ব আমরা অলমোস্ট প্রত্যেকেই জানি। তো W.B. Yeats কিন্তু অ্যাকচুয়ালি ইন্সপায়ার করেছিল এই জেমস সিংকে যে আইরিশ রেনেসা সম্পর্কে তাকে উদ্বুদ্ধ করেছিল। এবার হোয়াট ইজ আইরিশ রেনেসা? আইরিশ রেনেসা হচ্ছে আইরিশ কালচার বলো, আইরিশ পিপল বলো, দেয়ার ওয়ে অফ লিভিং বলো, এই সমগ্র বিষয়কে কিন্তু আইরিশ রাইটিং এর থ্রুতে তুলে ধরা এবং তার মাধ্যমে আইরিশ যে
ইন্ডিপেন্ডেন্স সেটাকে নিয়ে আসা, অর্থাৎ ব্রিটিশ সেই সময় কিন্তু কলোনিয়াল পাওয়ার চলছিল এই আয়ারল্যান্ডের ওপরে, এবং এই আয়ারল্যান্ড কিন্তু একটা মুভমেন্টের সঙ্গে জড়িয়েছিল, এবং তাদের যে মেইন টার্গেট ছিল দ্যাট ইজ টু তাদের যে রেনেসাঁ সেটাকে কিন্তু ইভলভ করানো। কেমন? তো এটাতে কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস এর অনেকটা বড় হাত ছিল। দেন জেমস সিং তিনি কিন্তু প্যারিসে তার সঙ্গে দেখা হয়েছিল, এবং সেখান থেকে তিনি ফিরে এসে এই আরান আইল্যান্ড, তিনি আয়ারল্যান্ডে আসেন, অর্থাৎ আয়ারল্যান্ডেরই একটা আইল্যান্ড, সেখানে তিনি এসে সেই যে পিপল, আইরিশ পিপল, তাদেরকে স্টাডি করা শুরু করে, তাদের মধ্যে থাকে তাদের কালচার, তাদের ওয়ে অফ লাইফ, সমস্ত কিছু স্টাডি করে এবং তাদের জীবনযাত্রা কিন্তু তুলে ধরে, আমরা যেটা রাইডার্স টু দ্য সিতে দেখতে পাবো। কেমন? রাইডার্স টু দ্য সি এই ড্রামাটিতে সেটিংস হিসেবে আমরা দেখতে পাই আরান আইল্যান্ডস, অর্থাৎ এই আরান আইল্যান্ড সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। তো আরান আইল্যান্ড হচ্ছে আ গ্রুপ অফ 3 islands located at the mouth of Galway Bay on the west coast of Ireland, অর্থাৎ পশ্চিম আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের যে গলওয়ে উপসাগর রয়েছে, সেই উপসাগরে মেনলি 3টে আইল্যান্ড রয়েছে, যেটাকে একত্রে বলা হচ্ছে দি আরান আইল্যান্ড, এবং এই আরান আইল্যান্ডসটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেটিং অফ দি রাইডার্স টু দ্য সি। কেমন? অর্থাৎ রাইডার্স টু দ্য সি এর যে স্টোরিটা আমরা দেখতে পাবো, সেই স্টোরিটা কিন্তু এই আইল্যান্ডার্সদেরকেই নিয়ে, অর্থাৎ এই রাইডার্স টু দ্য সি যে স্টোরিটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেটিভ অফ দি আইল্যান্ডার্স। ওকে, তো সেই আইল্যান্ড গুলো কি কি দেখে নাও একবার। ইনিশমোর দি লার্জেস্ট আইল্যান্ড, ইনিশমান দি মিডিল অর দি সেকেন্ড লার্জেস্ট আইল্যান্ড, অ্যান্ড ইনিশির। তো এই যে 3টে অ্যাকচুয়ালি রয়েছে আইল্যান্ড, সেই 3টে আইল্যান্ডকেই কিন্তু একত্রে বলা হচ্ছে আরান আইল্যান্ড, এবং এই আরান আইল্যান্ডকেই কিন্তু তিনি তার সেটিং হিসাবে রেখেছেন। এবং যে মেন ক্যারেক্টার আমরা দেখতে পাবো স্টোরির, মরিয়া, তো তারা কিন্তু এই আরান আইল্যান্ডেরই একজন বাসিন্দা, এবং তারা কিন্তু পুরো কমিউনিটিটাকে রিপ্রেজেন্ট করছে, এবং তাদের যে ওয়ে অফ লিভিং বা মেনলি যে সোর্স ইনকাম, সমস্তটাই কিন্তু আমরা এই স্টোরির মধ্যে বুঝতে পারবো। কেমন? তো জেমস সিং এর কিছু ফেমাস ওয়ার্কস রয়েছে, সেই ওয়ার্কস গুলো কি কি দেখো। In the shadow of the glen, riders to the sea, the well of saints, the Aran Islanders, playboy of the western world. So these are some famous work by James Sing, যেহেতু তিনি খুব স্বল্প সময়ের জন্য বেঁচে ছিলেন, তো তার মধ্যেও কিন্তু তার এই ফেমাস ওয়ার্কগুলো তিনি লিখে গেছেন। তো এনিওয়ে, আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে ডিসকাশন আজকে ক্লাসে, সেই ডিসকাশনটা আমরা শুরু করব। রাইডার্স টু দ্য সি। ওকে, রাইডার্স টু দ্য সি, এই রাইডার্স টু দ্য সি এর যে কি ফ্যাক্টস গুলো রয়েছে আজকে কিন্তু আমাদের মূল আলোচনার বিষয়। কেমন? তো তোমরা যারা আমাদের অ্যাপ্লিকেশনে যুক্ত হবে, অ্যাপ্লিকেশনে কিন্তু সমস্ত স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে, আর যারা ইউটিউবে ক্লাস করছো তোমরা কিন্তু এইগুলো নোট করে নিতে পারো। কেমন? যে কোনো এক্সামের জন্য বলো, বা যারা ইউজিসি নেট দিচ্ছ বা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছ, এই ফ্যাক্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরেও কিন্তু আমরা বেশ কিছু আজকে এর যে ডিটেলস রয়েছে আমরা কিন্তু আরো জানবো। তো চলো আজকে আলোচনাটা শুরু করা যাক। বেসিক্যালি রাইডার্স টু দ্য সি এই ড্রামাটি হচ্ছে অন অ্যাক্ট ট্র্যাজিক প্লে। নাও অন অ্যাক্ট ড্রামা, তোমরা জানো যে ড্রামার বিভিন্ন ভাগ রয়েছে, যেমন অন অ্যাক্ট ড্রামা হয়, 3 অ্যাক্ট ড্রামা হয়, 5 অ্যাক্টস ড্রামা হয়। সো এই ড্রামার কিন্তু ভাগ রয়েছে, এবং এই ড্রামার যে সূত্রপাত, অর্থাৎ তোমরা যদি গ্রিক যে ক্লাসিক যে রুলস গুলো রয়েছে সেগুলো যদি আমরা দেখি, সেখানেও কিন্তু এই রাইডার্স টু দ্য সি এর সঙ্গে কিছুটা মিল রয়েছে। তো কি কি মিল রয়েছে আমরা খুব সাটেল একটা ডিসকাশন করব, কারণ যেহেতু মেন আলোচনা আমাদের আজকে অনেক রয়েছে, তো আমি কিন্তু খুব ডেপথে যাব না, তোমরা অ্যাপ্লিকেশনে ক্লাস করার সময় কিন্তু আমি ডিটেলসটা আলোচনা করব। তো এনিওয়ে, এটা হচ্ছে একটা অন অ্যাক্ট ড্রামা, তোমরা এটা মনে রাখবে, এবং দিস ইজ আ ট্র্যাজিক প্লে, একটা ট্র্যাজেডি। এবার ট্র্যাজেডি তোমরা প্রত্যেকেই জানো, একটা বিয়োগান্তক স্টোরি যেখানে থাকে, অর্থাৎ যে মেন ক্যারেক্টার তার জীবনে যে দুঃখ দুর্দশা, এবং তার জীবনে কিছু হারিয়ে গেলে, বা তিনি জীবন অনেক কিছু হারিয়ে গেলে সেই ট্র্যাজেডি, সেটাকে আমরা ট্র্যাজেডি ধরি। তো এখানে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারছি যে গ্রিক ডেফিনেশন অফ ট্র্যাজেডি তার সঙ্গে কিছুটা মিল রয়েছে। যেমন এখানে যে রুলগুলো বলতে পারো, যে টাইম
অ্যাকশন, টাইম, অ্যাকশন, প্লেস এগুলো কিন্তু ফলো করা হয়েছে। আবার গ্রিক ট্র্যাজেডিতে একটা বৈশিষ্ট্য রয়েছে, তোমরা শেক্সপিয়ারে লেখা হলে দেখবে সেখানে কিন্তু যে মেন ক্যারেক্টার্স থাকে, যেমন তোমার ম্যাকবেথ দেখবে, হ্যামলেট দেখবে, সো এই ক্যারেক্টারগুলো কিন্তু ভীষণ গ্র্যান্ডিওর ক্যারেক্টার হয়, অর্থাৎ ভীষণ টপ লেভেলে তাদের যে অ্যাচিভমেন্ট থাকে লাইফের, অনেক কিছু থাকে, এবং আফটার দ্যাট একটা কিন্তু ফল আমরা দেখতে পাই। তো এইখানে যে মেন ক্যারেক্টার মরিয়া, তার জীবনে কিন্তু তিনি ভীষণ একজন কমন পিপল, শি ইজ দ্য আইল্যান্ডার্স, একটা কমন আইল্যান্ডার্স। তো তার জীবনের যে ডাউনফল, সেই ডাউনফলটা আমরা দেখবো, এবং তিনি জীবনে কি কি হারিয়েছেন সেটা কিন্তু দেখবো। তো এখানে কিন্তু সেই ক্লাসিক যে ব্যাপারটা, যে একটা গ্র্যান্ডিওর ক্যারেক্টার থেকে একটা ডাউনফল হচ্ছে, সেটা না দেখতে পেলেও একটা কমন পিপল হিসেবে তার যে ট্র্যাজেডি সেটা কিন্তু আমরা দেখতে পাবো। সো বেসিক এই কিছু ডিফারেন্সেস রয়েছে এই রাইডার্স টু দ্য সি এর সঙ্গে, যে ক্লাসিক্যাল যে ট্র্যাজেডি গুলো তার সঙ্গে। আদারওয়াইজ যে টাইম, অ্যাকশন এবং এগুলো কিন্তু মিল রয়েছে। এনিওয়ে সেগুলো কিন্তু আরো ডিটেলস পরে আলোচনা করব। তো চলো, সেকেন্ড যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, দ্যাট ইজ রাইডার্স টু দ্য সি ওয়াজ স্টেজড ইন 1904 and published in 1905। সো বেসিক্যালি তোমরা মনে রাখবে যে এটা লেখা হয়েছিল 1903 বা 4 এর মধ্যে, কারণ অনেক বইয়ে দেখবে তোমরা 1903 লেখা আছে, অনেক সময় কিন্তু 1904ও পাবে। তো মোটামুটি তোমাদের রিটেন 3 to 4 এর মধ্যে হয়েছিল, এবং স্টেজড হয়েছিল ফার্স্ট, দ্যাট ইজ 1904। ওকে, ইট ওয়াজ ফার্স্ট স্টেজড ইন মলেসওর্থ হল। এটা মলেসওর্থ হলে হয়েছিল, মলেসওর্থ হলে, অ্যান্ড ডাবলিন অন দ্য 25th February 1904। তো এই ডেটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, সেটিংসটা তোমরা দেখবে, সেটিংস হচ্ছে দি আরান আইল্যান্ডস অফ দ্য কোস্ট অফ আয়ারল্যান্ড। আমি যেটা বললাম যে আয়ারল্যান্ড উপকূলের পশ্চিম উপকূলের যে আরান আইল্যান্ড রয়েছে, অর্থাৎ আরান আইল্যান্ড বলতে কিন্তু আমি তিনটে মেনলি আরান আইল্যান্ড কথা বললাম। এই আরান আইল্যান্ডের মধ্যে তিনটে আইল্যান্ড রয়েছে, ইনিশমার, ইনিশমোর অ্যান্ড ইনিশির। ওকে, তো এটা হচ্ছে সেটিংস। দেন আমরা টাইটেলটা দেখবো, রাইডার্স টু দ্য সি। নাও হিয়ার কামস দ্য কোয়েশ্চেন, হু আর দ্য রাইডার্স? নাও রাইডার্স টু দ্য সি, সমুদ্রে জার্নি বলতে পারো বা রাইডিং। তো এই রাইডার্সটা অ্যাকচুয়ালি কারা? তো আমরা যদি স্টোরিটার দিক থেকে বিচার করি তাহলে আমরা দেখবো যে রাইডার্স আর দি সান অফ মরিয়া, মেন ক্যারেক্টার যে কিনা। তো এই মরিয়ার সান আমরা দেখতে পাই মাইকেল, তিনি রাইড করছেন, এবং রাইডার বার্টলে তার যে ইয়াঙ্গার সান, লাস্ট সান বা সে কিন্তু রাইড করছে। অর্থাৎ রাইডার্স বলতে কিন্তু এখানে আমরা মাইকেল এবং বার্টলে এই দুজনকে কিন্তু দেখতে পাবো। কেমন? কিন্তু যদি অ্যাজ আ হোল দেখা যায়, রাইডার্স আর দি people or the community people who are riding the sea for their living। ঠিক আছে, এখানে কিন্তু কমন যে আইরিশ পিপল রয়েছে যারা কিনা এই সমুদ্র উপকূলে বাস করে, এবং যাদের মেন যে লিভিং ফিশিং এর থ্রুতে যাদের লিভিংটা সম্ভব হয়, তারাই কিন্তু রাইডার্স এই সি এর। কেমন? তো ক্যারেক্টার্স এখানে দেখো কি কি ক্যারেক্টার্স রয়েছে। মরিয়া, ক্যাথলিন, মরিয়ার এল্ডার ডটার, নরা ইয়াঙ্গার ডটার, সান বার্টলে, এবং আরেকজন, আরো দুটো প্যাসিভ ক্যারেক্টার আমরা পাবো, ইয়াং প্রিস্ট। আচ্ছা, ইয়াং প্রিস্ট পাবো, এবং আমরা মাইকেলকে পাবো। আচ্ছা, এই দুজন ক্যারেক্টার কিন্তু প্যাসিভ থাকে, অর্থাৎ পুরো স্টোরিতেই কিন্তু আমরা মাইকেলের কথা শুনতে পাবো, যেটা এই মরিয়া তার কিন্তু সান, এবং তার সঙ্গে আমরা ইয়াং প্রিস্টকে তার দেয়া কিছু, তার বলা কিছু কথা আমরা শুনতে পাবো, যেটা নরা ইনফর্ম করে ক্যাথলিনকে। এনিওয়ে, তো মোটামুটি এই ক্যারেক্টার্স গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আমাদেরকে কয়েকটা নাম মনে রাখতে হবে, যেমন মরিয়ার যে টোটাল 6 সানস ইনক্লুডিং বার্টলে অ্যান্ড মাইকেল, স্টিফেন রয়েছে, বাকি তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তো এই ক্যারেক্টার্স গুলো রয়েছে, আমাদেরকে এই ক্যারেক্টার্স গুলো একটু স্টাডি করতে হবে। আচ্ছা, তোমাদেরকে আমি এই জায়গাটা খুব সংক্ষেপে সামারিটা বলে দিই, তাহলে তোমাদের বাকি যে ফ্যাক্টস গুলো বুঝতে সুবিধা হবে। তো বেসিক্যালি এই যে স্টোরিটা, এই স্টোরিটা হচ্ছে মেন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট অফ দিস পার্টিকুলার ড্রামা মরিয়া। তো মরিয়া তিনি তার
একদম শুরু থেকে যদি আমরা শুরু করি, প্লেটা ওপেন হচ্ছে, ক্যাথলিন তিনি রান্নাঘরে একটা কেক বেক করছেন এবং সেই সময় তার ছোট বোন নরা তিনি প্রবেশ করেন এবং তিনি জানতে চান যে তাদের মা মরিয়া কোথায়। তো ক্যাথলিন জানান যে মরিয়া তিনি কিন্তু পাশের ঘরে তিনি রেস্ট করছেন। কেমন? তো এই সময় আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুই বোন তাদের মধ্যে কিন্তু একটা কিছু বিষয় চলছে যেটা তারা তাদের মরিয়া থেকে হাইড করতে চাইছে। তো আমরা এখানে জানতে পারি যে নরা একটা বান্ডেল নিয়ে আসে, যে বান্ডেলের মধ্যে কিন্তু কি রয়েছে না, তো তাদের যে ব্রাদার মিসিং মাইকেল 9 ডে থেকে কিন্তু সে মিসিং রয়েছে, তার কিছু যে জামা কাপড় সেগুলো কিন্তু তাকে প্রিস্ট দিয়েছে এই নরাকে। তো নরা কিন্তু সেগুলো নিয়ে এসছে এবং তারা কিন্তু চায় না এই মুহূর্তে তার মা মরিয়াকে ইনফর্ম করতে। কেমন? তো এই মুহূর্তে দেখছি মরিয়া কিছুক্ষণ পরেই তিনি এন্ট্রি নিচ্ছে এবং মরিয়া কিন্তু জানতে চাইছে এই ক্যাথলিন এবং নরার থেকে যে তার ভাই বার্টলে তিনি আজকে অ্যাকচুয়ালি তিনি গলওয়ে ফেয়ারে যাবেন কিনা। তো আমরা তারপরে দেখছি বার্টলে অর্থাৎ যে মরিয়ার লাস্ট সার্ভাইভিং সান, তো তিনি আসছেন এবং তিনি কিন্তু সেই গলওয়ে ফেয়ারে যেতে চাইছেন। তো এই যে একটা কমপ্লেক্স সিচুয়েশন, যেখানে মরিয়া বারণ করছে বার্টলেকে যেন না যেতে, কারণ সমুদ্রের অবস্থা খুব একটা ভালো নেই, স্টর্ম আসতে পারে। তো সেই কারণে তিনি কিন্তু অনেকভাবে ম্যানিপুলেট করে হলেও তাকে কিন্তু আটকানোর চেষ্টা করছে, কিন্তু বার্টলে এনিহাও যেতে চায়। কারণ কি, তিনি জানেন যে লাস্ট 2 সপ্তাহ কিন্তু আর কোনো বোট এই আইল্যান্ড থেকে মেন যে ল্যান্ড গলওয়ে সেই গলওয়েতে যাবে না, এবং সে যদি আজকে না যায় তাহলে কিন্তু 2 সপ্তাহ তাদের খাওয়ার মতো লিভিং এর মতো কোনো মানে তারা কিন্তু লিভিং তারা সার্ভাইভ করতে পারবে না। অর্থাৎ একটা এমার্জেন্সি বা আর্জেন্সির কারণে কিন্তু বার্টলেকে যেতে হচ্ছে। বার্টলে কিন্তু নিজেও যাওয়ার খুব একটা ইচ্ছুক নেই, স্টিল তাকে কিন্তু সার্ভাইভালের জন্য যেতে হচ্ছে, কারণ হি ইজ দ্য লাস্ট সান লেফট ইন দ্য হাউস। তো যেহেতু তিনি একজন মেল ছিলেন বাড়িতে এবং তাকে সেই সূত্রে কিন্তু যেতেই হয়। তো এনিওয়ে তিনি কিন্তু চলে যায় এবং স্টোরিটা কিন্তু এখানেই অ্যাকচুয়ালি আরো কমপ্লেক্স হয়ে যায়। মরিয়া কিন্তু বলেন যে মাইকেলকে এবং তার হাজবেন্ডকে এবং তার সঙ্গে আরো তার যে 5 সন্তান, টোটাল তার 6 সন্তান বার্টলেকে দিয়ে, তো তিনি কিন্তু এবং তার যে ফাদার ইনলা তিনি কিন্তু প্রত্যেকেই সমুদ্রে হারিয়েছেন। অর্থাৎ প্রত্যেকে কিন্তু তাদের এই লিভিং এর জন্য, আর্নিং এর জন্য কিন্তু এই সমুদ্রের গ্রাসে তারা পড়ে গেছে এবং এই ফ্যামিলিতে কিন্তু বার্টলে যাওয়ার পরে আর কেউ সার্ভাইভ করার মতো থাকবে না এবং নরা, ক্যাথলিন এবং মরিয়া তারা কিন্তু এক প্রকার বলতে গেলে তারা কিন্তু অনাথ হয়ে যাবে এই বার্টলেকে ছাড়া। সো এই যে স্টোরিটা কিছুক্ষণ পরে আমরা দেখছি যে বার্টলে মৃতদেহ নিয়ে কয়েকজন প্রতিবেশী আসছে এবং আমরা জানতে পারি যে বার্টলে যে ঘোড়া দুটো নিয়ে যাচ্ছিল বিক্রি করার উদ্দেশ্যে, তো সেই ঘোড়া দুটোর মধ্যে তিনি একটা ঘোড়ায় চেপেছিলেন এবং তার পাশে যে আরেকটা ঘোড়া ছিল সেই ঘোড়াটি কিন্তু বার্টলের ঘোড়াটিকে কিন্তু জলে ধাক্কা মেরে জলে ফেলে দেয় এবং তার ফলেই তার মৃত্যু হয়। তো এই যে প্যাথেটিক একটা স্টোরি এই ফ্যামিলিতে, তো এইটা কিন্তু ভীষণ প্যাথেটিক, কারণ মরিয়ার যে তার যে কষ্টটা, তিনি কিন্তু কন্টিনিউয়াসলি তার জীবনের এক একটা ইম্পর্টেন্ট মানুষ তিনি হারিয়ে ফেলছেন এবং লাস্টে তিনি কি করছেন, সে নেচারের কাছে তিনি সাবডিউ করছেন, অর্থাৎ তিনি আত্মসমর্পণ করছেন যে কোনো মানুষই কিন্তু বাঁচবে না এবং এটাকেই কিন্তু মেনে নিতে হবে। অর্থাৎ এতক্ষণ কিন্তু আমরা দেখছিলাম যে অ্যাজ আ ক্যারেক্টার সি তার সঙ্গে মরিয়া, তার যে একটা এই হিউম্যান বিং এবং নেচারের সঙ্গে যে একটা কন্টিনিউয়াস একটা স্ট্রাগল ফর সার্ভাইভ অ্যান্ড স্ট্রাগল ফর পাওয়ার বলতে পারি আমরা নেচারের দিক থেকে, বিকজ নেচার বোথ আ গিভার অ্যান্ড টেকার, এবং হিউম্যান বিং এর যে এই যে ফিউটিলিটি অফ ট্রাইং ফর সার্ভাইভাল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্টোরির মধ্যে। কেমন? সো এটাই হচ্ছে স্টোরি। আচ্ছা, এটাই হচ্ছে স্টোরি। তো চলো মেইনলি যে থিমগুলো আমরা দেখবো সেই থিমগুলো একবার দেখে নাও। এখানে ভীষণ ইম্পর্টেন্ট কিছু থিম রয়েছে, অ্যাকচুয়ালি আউটস্ট্যান্ডিং এই ড্রামাটা তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে। তো এখানে দেখো থিমগুলো কি রয়েছে। ফার্স্ট অফ অল থিম দি কনফ্লিক্ট অফ ম্যান ভার্সেস নেচার। আমি যেটা বললাম যে হিউম্যান বিং ভার্সেস নেচারে যে একটা কনফ্লিক্ট রয়েছে, সেই কনফ্লিক্টটা আমরা দেখতে পাচ্ছি, কারণ নেচার
সে কিন্তু কন্টিনিউয়াসলি তার যে নেচারটা দেখাচ্ছে যে সে বোথ সে কি বলবো সে সার্ভাইভ করার জন্য সামগ্রীও দিচ্ছে, আবার তিনি কিন্তু কেড়েও নিচ্ছেন, এবং হিউম্যান বিং কি করছে তার সার্ভাইভালের জন্য কিন্তু এই নেচারের সঙ্গে স্ট্রাগল করেও কিন্তু সে সমুদ্রে যাচ্ছে এবং বেঁচে থাকার যে একটা চেষ্টা সেটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চালিয়ে যাচ্ছে। তো নেক্সট দেখো, দি ফিউটিলিটি অফ হিউম্যান রেজিস্ট্যান্স এগেইনস্ট নেচার। নাও সিমিলার থিম যেটা আমি বলছি যে হিউম্যান রেজিস্ট্যান্স, মানুষ কিন্তু রেজিস্ট করতে চাইছে, কি রেজিস্ট করতে চাইছে? ডেথ, অর্থাৎ মৃত্যুকে কিন্তু তারা জানে যে সমুদ্রে গেলে মৃত্যু হতে পারে, স্টিল কোনো একটা হোপ তাদের সার্ভাইভালের জন্য তাকে কিন্তু যেতে হচ্ছে। তো কন্টিনিউয়াস এই যে স্ট্রাগল বা রেজিস্ট্যান্স এগেইনস্ট দি নেচার সেটাকে কিন্তু আমরা দেখতে পাবো। নেক্সট পাবো আমরা সুপারস্টিশন অ্যান্ড ফেট। নাও ভেরি ইম্পর্টেন্ট সুপারস্টিশন। নাও তোমরা যদি দেখো যে বেসিক্যালি আইরিশ পিপল আর সুপারস্টিশিয়াস, এটা কিন্তু বলা হয় কারণ কি যে যেহেতু তারা যে কমিউনিটি, অ্যান্ড স্পেশালি আমরা এই যে পার্টিকুলার ড্রামা দেখছি রাইডার্স টু দ্য সি, যে আইল্যান্ডার্সদেরকে নিয়ে ওয়ার্ক মানে কাজ করেছেন জেমস সিং, তো সেই আইল্যান্ডার্সের মধ্যে কিন্তু সুপারস্টিশিয়াস নেচার কিন্তু ছিল বা সুপারস্টিশন, ঠিক আছে, যেটাকে বলা হয় কুসংস্কার। তো তোমরা দেখবে যে যেখানে অ্যাকচুয়ালি নলেজটা কম, যেখানে স্টাডি বা পড়াশোনার জায়গাটা কম, সেখানে কিন্তু এই কুসংস্কার বা অন্ধবিশ্বাস এইগুলো কিন্তু চলে আসে। কারণ কি আমরা জানি নলেজ তার যে পাওয়ার, সেই পাওয়ারটাকে কিন্তু যেখানে মিসিং থাকবে সেখানেই কিন্তু সুপারস্টিশনের জন্ম দেবে। তো আমরা এই যে মেন ক্যারেক্টার মরিয়া দেখবো, যে মরিয়া তিনি তার ভিশন দেখতে পাচ্ছেন যে মাইকেল তার সন্তান সে গ্রে পনির ওপরে বসে আছে, এবং তিনি সেখান থেকে দেখছেন যে একজন ক্যারেক্টার যেমন সামথিং ডারা সামথিং নাম ছিল, তোমরা একটু দেখে নেবে বইয়ে, তো সেখানে দেখছে যে তার হাজবেন্ড তার মৃত বাচ্চাকে নিয়ে কোলে আসছে। তো দিস ইজ আ ভিশন যেটা তিনি দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু সুপারস্টিশিয়াস। আরেকটা এক্সাম্পল রয়েছে যেখানে বলছে যে মুনের পাশে স্টার চলে আসে, অর্থাৎ চাঁদের পাশে যদি তারা চলে আসে, নক্ষত্র চলে আসে, তো সেখানে কিন্তু একটা খারাপ ইঙ্গিত কিন্তু বহন করে। এই যে সুপারস্টিশন আমরা কিন্তু এই পার্টিকুলার ড্রামাতে দেখতে পাবো, কেমন? তো সুপারস্টিশন তাদের মধ্যে রয়েছে। অ্যান্ড ফেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফেট। এবার ফেটটা কি? ফেট হচ্ছে কমপ্লিটলি সাবমিশন টু দ্য গ্রেটার পাওয়ার, যে পাওয়ারটাকে আমরা বলি গড বলি, বা যেভাবে আমরা ধরো করি সেটাকে বর্ণনা করে, অর্থাৎ আমাদের এটা মেনেই নিতে হবে, যেটা লিখি বলে না বিধির বিধান, মানে যেটা লেখা আছে সেটা হবে, ভাগ্যে যেটা আছে সেটা হবে। যেমন মানে জন্মটা কি, জন্ম যেদিন থেকে শুরু হয় মানুষের, সেই দিন থেকে কিন্তু কাউন্ট হয় যে মৃত্যুটা, তাই না? অর্থাৎ মৃত্যুটা হচ্ছে আলটিমেট ট্রুথ। আমরা যে বেঁচে আছি, এই বেঁচে থাকা কিন্তু সেটা বলতে পারো সেটাও কিন্তু আমরা অ্যাসিউরিটি নেই, আমরা যে বেঁচে আছি সেটা নেক্সট মুহূর্তে আমরা বাঁচবো কি। তো ভাগ্যটা হচ্ছে এমনটা যে যেখানে অ্যাকচুয়ালি যেটা ট্রুথ সেটা ঘটবেই। তো ভাগ্যে যেটা লেখা আছে, অর্থাৎ বার্টলের তার যে মৃত্যু লেখা ছিলই বলে কিন্তু বার্টলে এত বারণ সত্ত্বেও তাকে গেল, সে তার মা মরিয়ার বারণ সত্ত্বেও গেল, তো তার ভাগ্যে লেখা ছিল বলে। নেক্সট হচ্ছে ফেট অ্যান্ড মর্টালিটি। যেমন আমি যেটা বললাম যে মরণশীলতা, এবং তার সঙ্গে তো ভাগ্য রয়েছে, যে যেটা ভাগ্যে লেখা থাকবে সেটা, অর্থাৎ সাম সুপার ন্যাচারাল পাওয়ার বলতে পারো, যেটাকে আমরা গড বলি, কোনো কিছু পাওয়ার বলি, যেই পাওয়ারটা আমাদেরকে কি করে, আমাদেরকে গাইড করে, এবং আলটিমেটলি আমরা একটা সময় পরে সেই পাওয়ারের কাছে কিন্তু মাথা নত করি। তো এনিওয়ে এটাই হচ্ছে বলতে পারো ফেট বা মর্টালিটি, মরণশীলতা। তো এখানে কি কি সিম্বল রয়েছে? নাও ভেরি 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 ইম্পর্টেন্ট সিম্বলস, কারণ মডার্ন রাইটিং এ যে কোনো রাইটিং নাও সিম্বলস কিন্তু থাকবে, এবং সিম্বলস এর মধ্যে দিয়ে কিন্তু যে মেইন স্টোরি সেটা কিন্তু বলা হয়। তো সিম্বলস এখানে কি কি রয়েছে দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা যারা ইউটিউবে ক্লাস করবে আমি এখানে তোমাদের এক্সপ্লেন করেছি, আদারওয়াইজ তোমরা যারা অ্যাপ্লিকেশনে ক্লাস করবে অ্যাপ্লিকেশনের সমস্তটা প্রোভাইড করা হবে, ইনক্লুডিং দিস পিপিটি, তোমাদের সমস্ত ইনফরমেশন এবং তোমাদের যে টেক্সট অ্যানালিসিস আরো ডিটেলসে কিন্তু আমি আলোচনা করব, কেমন? তো তোমরা যারা চাইছো যে 11-12 এ শুধুমাত্র কোর্স পারচেস করবে এবং 11-12 এ ক্লাস করবে, তোমরা কিন্তু ক্লাস করতে পারো আমাদের অ্যাপ্লিকেশনে।
তো চলো এখানে সিম্বলস গুলো আমরা ফার্স্টে পাবো দিস সি। সমুদ্রটা কিভাবে অ্যাজ আ ক্যারেক্টার আমরা পাচ্ছি, প্রথমেই আমরা বলি অ্যাজ আ ক্যারেক্টার রিপ্রেজেন্টিং বোথ লাইফ অ্যান্ড ডেথ। নাও সি কি রিপ্রেজেন্ট করছে? বোথ লাইফ অ্যান্ড ডেথ। নাও লাইফ কিভাবে হচ্ছে? বিকজ সি ইজ দি ব্রিঙ্গার অফ ফুড, ওকে, ব্রিঙ্গার অফ দ্য লিভিং। তারা যে মাছটা সংগ্রহ করছে, তো সেখান থেকে আর্নিং আসছে, তো সেই আবার সি উইডটা তারা জ্বালানি হিসেবে ইউজ করছে, বিভিন্ন সি যে ফিশের সেগুলো তারা খাচ্ছে। তো এইভাবে কিন্তু জীবনটাকে অতিবাহিত করার জন্য এই সিটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম ডেথ অর্থাৎ মৃত্যুর মাধ্যমে, তো আমরা বলতেই পারি যে রিপ্রেজেন্টেটিভ অফ বোথ গিভার অ্যান্ড টেকার, ঠিক আছে, লাইফ দিচ্ছে আবার ডেথ কিন্তু এই সি এর মাধ্যমে হচ্ছে। সো উই ক্যান সে অলসো ফেট অর ডেস্টিনি সিটাকে, যে এটাই হচ্ছে তাদের ডেস্টিনি, ঠিক আছে। সি কিন্তু তাদেরকে বেঁধেই দিয়েছে যে তাদের একটা সময় মরে যেতেই হবে। এই আইল্যান্ডার্সদের জন্য আমি বলছি স্পেশালি, কারণ আইল্যান্ডার্সরা কিন্তু শুধুমাত্র যে মরিয়া তার ফ্যামিলিকে হারিয়েছে তেমনটা নয়। মরিয়া ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল আইল্যান্ডার্স। তারা কিন্তু তাদের প্রত্যেকটা আইল্যান্ডার্সের কিন্তু যে মেল মানে ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তারা কিন্তু এই যে সি জার্নি তারা করে এবং তারা কিন্তু প্রত্যেকেই তাদের পরিবারের যে মেল পার্সন গুলো তাদেরকে কিন্তু হারাই। কেমন? তো আমরা এই ব্যাপারটা আমি তোমাদেরকে এখানে দিয়েছি, বাট খুব একটা যে এখানে ইম্পর্টেন্ট তেমন না, তবু একবার জেনে রাখো এখানে সি acts as a benevolent at the same time tyrant, ঠিক আছে, টাইরেন্ট গড। এটা কেন তোমাদের মেনশন করেছি, তোমরা যারা ল্যাম অ্যান্ড টাইগার দুটো পোয়েম পড়েছো তোমরা দেখবে যে গড হি ইজ দি মেকার অফ দ্য ল্যাম অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হি ইজ দ্য মেকার অফ টাইগার। সো ল্যাম যেমন ভীষণ সফট একটা ন্যাচারাল যে একটা অ্যানিম্যাল, সেখানে কিন্তু টাইগার একটা ফিউরিয়াস, তাই না? তো তার মধ্যে অর্থাৎ গডের মধ্যে কিন্তু যেই মিকনেস রয়েছে, মাইল্ডনেস রয়েছে, অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে কিন্তু সেই স্ট্রেংথটা রয়েছে, সেই ফিউরিসিটিটা রয়েছে। তো এই সি এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে একটা মাদার নেচার, তার মধ্যে প্রোভাইড করার, প্রোভাইডার অফ লাইফ, সেটা আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু এই সি কিন্তু ডেথকে নিয়ে আসছে। ওকে, চলো এটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে দ্য স্পিনিং হুইল। নাও স্পিনিং হুইলটা কি? স্পিনিং হুইল হচ্ছে একটা চরকা। হ্যাঁ, চরকা দেখবে তোমরা দেখেছো অনেকে, চরকা হচ্ছে এভাবে গোলভাবে, যেটাকে বাংলায় সুতো কাটা বলা হয়। তো তার যে সার্কেল প্রসেস, this circle process actually associated with the life and death. So this is a cyclic process of life and death. যেখানেই জন্ম রয়েছে সেখানেই কিন্তু মৃত্যু রয়েছে। অর্থাৎ আমাদের পৃথিবীটা বলি না যে গোল ঘুরতে ঘুরতে, অর্থাৎ আমরা যে জন্মেছি, একটা বাচ্চা জন্মালো, সে বড় হলো, আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হলো, তারপর একসময় বৃদ্ধ হলো এবং তারপরে মারা গেল, এবং তারই পরবর্তী প্রজন্ম আবার সে বাচ্চা থেকে যে সাইকেলটা চলছে। সো ইটস আ কন্টিনিউয়াস প্রসেস অফ লাইফ অ্যান্ড ডেথ। এটাই কিন্তু অ্যাকচুয়ালি সিম্বলিক্যাল মিনিং অফ স্পিনিং হুইল। নেক্সট দেখবো আমরা হোয়াইট বোর্ড। এই হোয়াইট বোর্ডটা আমরা একদম শুরু থেকে শেষ অবধি পাবো। হোয়াইট বোর্ডটা বেসিক্যালি কি হয়, কোনো ডেড বডিকে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য নেওয়া হয়, কেমন, বা কোনো ডেড বডিকে এই হোয়াইট বোর্ডের ওপরে রাখা হয়। সো এই হোয়াইট বোর্ড অ্যাকচুয়ালি ইমিনেন্ট অফ বার্থলেস ডেথ। প্রথম থেকে সিম্বলিক হিসাবে দেখবো যে এই হোয়াইট বোর্ডটা অ্যাকচুয়ালি মরিয়া তার সন্তানের জন্য নিয়ে এসছে, মাইকেল, যাকে কিনা খুঁজে পাওয়া যাচ্ছে না লাস্ট 9 দিন থেকে। তো আনফরচুনেটলি এই হোয়াইট বোর্ডটা কিন্তু বার্টলের মৃত্যুর সময় কিন্তু প্রয়োজন পড়লো। কেমন? নেক্সট হচ্ছে দি রেড মেয়ার অ্যান্ড দ্য গ্রে পনি। নাও রেড মেয়ার একটা রেড কালারের একটা হর্স, অ্যান্ড গ্রে, এই গ্রে ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেথ। জানো তোমরা যে গ্রে কালার সিম্বলিক্যালি অ্যাকচুয়ালি ডেথকে বোঝায়, এবং রেড অলসো সিম্বলিক অফ বলতে পারো সাম ডেঞ্জার, তাই না? তো এখানে কিন্তু আমি লিখে দিয়েছি বোথ স্ট্যান্ড ফর কারেজ অ্যান্ড ডেঞ্জার। রেড কালার কারেজও দেখায়, ডেঞ্জারও দেখায়, অ্যান্ড ডেথ, হ্যাঁ, গ্রেটা ডেথ অ্যাসোসিয়েট করছে। তো মোটামুটি এই সিম্বলস গুলো তোমরা জানবে, ভীষণ ইম্পর্টেন্ট। অনেক অনেক সিম্বলস রয়েছে এই ছোট্ট একটা ড্রামা, জাস্ট কয়েকটা পেজের।
স্টিল অনেকগুলো কনসেপ্ট কিন্তু তোমরা পাবে। এখানে দেখো দি কেক, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সিম্বল। কেকটা এখানে দেখো, যেটা ফার্স্ট আমি বললাম যে ক্যাথলিন একটা কেক বেক করছে, সো কেক অ্যাকচুয়ালি ব্রেড সিম্বলাইজেস লাইফ। তো এটা কিন্তু কেকটা খেলে কি হবে, মানুষ মানে বাঁচবে, অর্থাৎ লাইফের সঙ্গে এটা বলছে, কারণ মানুষ তো খাওয়ার মাধ্যমে বেঁচে থাকে, তাই না? তো এটা কিন্তু লিভিং এর সঙ্গে মানে যুক্ত হচ্ছে। বাট দে ফরগটেন কেক, অর্থাৎ যখন ক্যাথলিন ভুলে যায় তার ব্রাদার বার্টলেকে এই কেকটা দিতে, তখন কিন্তু আমরা বুঝতে পারি দ্যাট মিনস বার্টলেস ফেয়ারওয়েল টু লাইফ, অর্থাৎ সে কিন্তু জীবনটাকে পিছে ফেলে যাচ্ছে। এটা কিন্তু একটা ভেরি সিগনিফিক্যান্ট। ওকে, নেক্সট দেখো দি ইউজ অফ দ্য নাম্বার 9, মানে রিপিটেডলি 9 এই নাম্বারটা কিন্তু ইউজ করা হচ্ছে। এবং তোমরা যদি একটু গ্রিক মিথোলজির বিভিন্ন রাইটিং পড়ো তাহলে দেখবে যে 9, 7 দিস নাম্বারস অ্যাকচুয়ালি একটা অমিনিয়াস সাইন হিসাবে কিন্তু ধরা হয়। কেমন? মিথোলজিক্যাল সিম্বল ইউজড সাইন অফ ব্যাড লাক, হ্যাঁ, ব্যাড লাক হিসাবে কিন্তু ধরা হয়েছে। নেক্সট দেখো হোলি ওয়াটার। এবার হোলি ওয়াটারটা কি? হোলি ওয়াটার symbolizes purification, sanctity and traditional Catholicism. নাও যখন বার্টলে এবং মাইকেলের যে জামা কাপড় সেটা পরে রিভিল হলো, তার মেয়েরা যখন মরিয়াকে জানালো, তো মরিয়া তিনি কিন্তু সেই বার্টলের জামা কাপড়ের ওপরে এবং বার্টলের মৃতদেহের ওপরে এবং মাইকেলের জামা কাপড়ের ওপরে কি হোলি ওয়াটার, হ্যাঁ, হোলি ওয়াটার ছড়িয়ে দেয়। তার মানে তারা যে রিলিজিয়াস সেটা কিন্তু এটা প্রতিচ্ছবি। তার সঙ্গে সঙ্গে হোলি ওয়াটার সেটা কিন্তু পিউরিফিকেশন। জানো, তোমরা জানো যে মৃত্যুর সময় বলো, যে কোনো পূজা অর্চনা বলো, হোলি ওয়াটারে কিন্তু প্রত্যেকটা ধর্মেই একটা বড় সিগনিফিক্যান্স রয়েছে পিউরিফিকেশনের জন্য। এটা বড় কিন্তু সিম্বলিক মিনিং প্রদান করে। কেমন? নেক্সট দেখো ওয়াটার অন দ্য বডিজ। নাও ডেড বডিটা যখন নিয়ে আসা হচ্ছে তখন ওই যে জলটা, সেই ওয়াটারটাও কিন্তু ভীষণ সিগনিফিক্যান্ট। যেমন হোলি ওয়াটারটা সিগনিফিক্যান্ট, সিম্বলিক মিনিং রয়েছে, সিমিলারলি ওয়াটার অন দ্য বডিজ, রাদার আই উড সে bodies, water on the dead bodies, সেখানে দেখো a symbol of the way by which death comes from the sea state to the house। অর্থাৎ তোমরা এখানে দেখো কি বলছে, একদম ডিরেক্ট কোথা থেকে আসছে না, তো সমুদ্র থেকে সেই বডিতে জলগুলো সরে সরে একদম মরিয়ার বাড়ি অবধি পৌঁছে যাচ্ছে। অর্থাৎ মৃত্যু কিন্তু এইভাবেই মানুষের জীবনে এন্টার করে এবং মরিয়ার ফ্যামিলিতে একে একে প্রত্যেকটা মেল ফিগার্স কিন্তু এই সি এর শিকার হয়ে যায়। কেমন? তো এটাই বলছে। নেক্সট and last one, that is Moria. She is the central character, symbolizes suffering and grief endured by the community. আমি যেটা বললাম প্রথম থেকে বলে আসছি যে মরিয়া is the representative of a common islanders. ওকে, তিনি কিন্তু 8-10টা কমন আইল্যান্ডস এর মতোই একজন মানুষ, যারাও কিনা এই যে ট্র্যাজেডি বা মানুষ হারানো যে যন্ত্রণা সেটা কিন্তু কন্টিনিউয়াস সাফার করে যাচ্ছে। সো দিস ইজ ইট। আমি চেষ্টা করলাম মোটামুটি ইম্পর্টেন্ট ফ্যাক্টস গুলো বলার রাইডার্স টু দ্য সি থেকে। তোমরা যারা আরো ডিটেলসে টেক্সট অ্যানালিসিসটা দেখতে চাইছো তোমরা দেখতে পারো। কেমন? আচ্ছা, যেটা বলছিলাম যে আর তোমরা যারা আমাদের অ্যাপ্লিকেশনে যুক্ত হতে চাইছো তোমরা অ্যাপ্লিকেশনে যুক্ত হতে পারো। আর তার পাশাপাশি তোমরা অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপটা মানে তোমরা তো ডাউনলোড করে নেবে। তার পাশাপাশি আমাদের যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে লাইক ফেসবুক পেজ বলো বা টেলিগ্রাম চ্যানেল, এই সমস্ত প্ল্যাটফর্মে তোমরা যুক্ত থাকো। যদি তোমাদের মনে হয় যে ক্লাসেসগুলো ভালো লাগছে এবং ভীষণ ইনফরমেটিভ, তাহলে ডেফিনেটলি তোমরা একটা লাইক করো, কমেন্ট করো এবং সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, যেন সকলেই কিন্তু এই ক্লাসেসগুলো অ্যাক্সেস করতে পারে। ওকে, তো সকলে ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।